আওনিকা ছটফটিয়ে উঠল। মানুষটা সকালের পর তার সাথে একবারও কথা বলেনি, এখন ডাকছে কেন? সে কি গ্রামবাসীদের কথা বিশ্বাস করেছে? সে কি তার আরু পাখিকে ভুল বুঝেছে? আচ্ছা, সে কি তার সাথে আর কথা বলবে না? কই, আরু পাখি তো তাকে ভুল বোঝেনি যখন তার নামে মিথ্যে কথা রটেছে। তাহলে আহনাফ তাকে কেন ভুল বুঝছিল? তাহলে আহনাফ তাকে কেন ভুল বুঝছে? এরকম নানা প্রশ্ন ঘিরে ছিল আওনিকার মনে, কিন্তু প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে না সে, না পাচ্ছে কোনো কুল কিনারা। তার জীবনটা হঠাৎ করে কোন দিকে মোড় নিল? হাসি খুশি আওনিকার জীবনে কেন দুঃখ নামক কালো ছায়া নেমে এলো? আওনিকা দীর্ঘশ্বাস ছাড়ল, ব্যস্ত পায়ে ঘর ছাড়ল সে। ধীর পায়ে আওনিকা উঠানে এসেই থমকে গেল। এত এত মানুষের চোখ দেখে এসে ভীত হলো। হঠাৎ করে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা শুরু হলো। আবারও কি অপমান নামক ঝড়টা তার জীবনে আসছে? আওনিকার পা দুটো থেমে গেল যথারীতি। মতিউর হলদার বললেন, ওই ওই তো দিদিভাই এসে গেছে। এবার কি বলবে বলো আহনাফ? রিমি তাচ্ছিল্য স্বরে বলল, কি আর করবে, আপনার আদরের দিদিভাইয়ের গুণগান করবে। যা কীর্তি করেছে তার হয়ে কি বলবে। এবার রেগে গেল খানবাড়ির সকলে। জুনায়েদ তো পারলে তেড়ে আসে। জেসমিন বেগম চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে রিমির দিকে। মিনা বেগম ধমকে উঠলেন। তুই চুপ কর, তোর কীর্তি ও আমরা সবাই জানি। রিমি চুপসে গেল। মনে মনে ভীষণ রাগ লাগলো মিনার উপর। এত কিছুর মাঝে নিরুত্তর রইল আহনাফ। তার মধ্যে রাগ বা বিরক্ত কিছুই দেখা গেল না। আলতাফ ছেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি বলবে বলো? সকলে অপেক্ষা করছি, আর এখানে আরনিকা থাকলেও ওকে আরো কথা শুনতে হবে। আমি চাই না আরনিকা আরো কারো অপমানজনক কথা শুনুক। আহনাফ বিরক্ত হলো, পূর্ণ দৃষ্টিতে বাবার পানে তাকালো। মনে মনে হয়তো তাচ্ছিল্য হাসলো। পরপর এগিয়ে গেল নাইমের দিকে। অদ্ভুত দৃষ্টিতে তাকালো নাইমের দিকে। মুখে গাম্ভীর্যতা এনে বলল, তুমি ওই টাইমে ছাদে গিয়েছিলে কেন? আমি আগেও বলেছি আমাকে অরুণিকা ডেকেছে, এখনো বলছি আমাকে অরুণিকা ডেকেছে। আহনাফ অল্প হাসলো। নাইমের কলারটা ঠিক করে দিতে দিতে বলল, ফুল ব্রাদার, এত রেগে যাচ্ছ কেন? আমি সহজ কিছু প্রশ্ন করব, তার ঠিকঠাক উত্তর দেবে, ঠিক আছে? নাইম ভাবাচাকা খেলো, পুতুলের মতো মাথা নাড়ল শুধু। আহনাফ বলল, তুমি বললে আরুণিকা তোমায় ডেকেছে, তাই তো? তা কিভাবে ডেকেছে, সামনাসামনি নাকি ফোনে? নাইম ঘাবড়ে গেল, তড়িঘড়ি করে বলল। মেসেজে। আহনাফ বাঁকা হেসে বলল। মেসেজটা দেখাতে পারবে? নাইম এবার ভয় পেল। কপাল জুড়ে রয়েছে বিন্দু বিন্দু জলরাশি। নাইম হাত দিয়ে কপালের ঘামটুকু মুছল। আমতা আমতা করে বলল, আমি ডিলিট করে দিয়েছি। এত বড় একটা প্রমাণ তুমি ডিলিট করে দিয়েছো? ভেরি ব্যাড নাইম, তোমার তো এটা রাখা উচিত ছিল। যাক, রাখো নাই যখন, তখন কি করা যাবে। এইটুকু বলে এগিয়ে গেল আওনিকার দিকে। আওনিকা এতক্ষণ আহনাফের দিকে তাকালো। আওনিকা এতক্ষণ আহনাফের দিকে তাকানো ছিল। আহনাফ আসাতেই সে চোখ ফিরিয়ে নিল। আহনাফ শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, তুই সেই সময় ছাদে গিয়েছিস কেন? আওনিকা অবাক হলো। তাকে তো আহনাফই রেখেছে, তাহলে আবার এই প্রশ্ন করছে কেন? আহনাফ এবার একটু রাগী কণ্ঠে বলল, আমি কি জিজ্ঞেস করেছি শুনতে পাসনি? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। এ টু জেড সত্যি কথা বলবি, একটু মিথ্যা কথা বলবি না, আচ্ছা? আওনিকা কেঁপে উঠল। ভয় পেল সে। মাথাটা নিচু করে বলল, আমাকে তো আপনি এই ডেকেছেন আহনাফ ভাই। আহনাফ ভ্রু কুচকে তাকালো আওনিকার দিকে, বলল। আমি ডেকেছি, তোর কাছে কি প্রমাণ আছে? আওনিকা এবার মোবাইলটা বের করে ধরলো আহনাফের সামনে। সেখানে জল করছে আহনাফের খুদে বার্তা। আহনাফ কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে বলল, আরও বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাস ভালো না। একটা কথা মনে রাখবি, পৃথিবীর কোনো পরপুরুষকে তুই এতটা বিশ্বাস করবি না যেখানে তোর ক্ষতির সম্ভাবনা আছে, সে যতই কাছের মানুষ হোক। একটু থেমে আবারও বলল, এই যে এত রাতে তুই একটা পরপুরুষের সাথে দেখা করতে গিয়েছিস, এটা তুই ভুল করেছিস। মানুষটা আমি হই বা যেই হোক, আমি যে ভালো তার কি ঠিক আছে? আমি যদি তোর কোনো ক্ষতি করে দিতাম? একটা কথা মনে রাখবি, পেছন থেকে ছুরি কাছের মানুষই মারে। কাছের মানুষকে বিশ্বাস করবি, ঠিক আছে? অন্ধবিশ্বাস করবি না। আওনিকা মুগ্ধ হয়ে শুনল আহনাফের কথা। মানুষটার এইগুলোতেই তার ভালো লাগে। মানুষটার এইগুলিই তার ভালো লাগে। এই গুণগুলোর জন্য সে বারবার মানুষটার প্রেমে পড়েছে। আহনাফ এগিয়ে গেল নাইমের দিকে। চোখে মুখে রাগ স্পষ্ট। বলল, কেন করেছিস এরকম?
আমি সত্যি বলছি, অরুণিকাই আমাকে ডেকেছে। নাইমের গালে আহনাফের 5 আঙুলের দাগ বসে গেল। আহনাফের রাগে সারা শরীর রিরি করে উঠল। বাজখাই কণ্ঠে ধমক দিয়ে বলল, আর একটা মিথ্যে কথা বলে তোর সারা শরীরে একটা হাড়ও আস্ত থাকবে না। সত্যি করে বলবি সব। আহনাফের কণ্ঠে কেঁপে উঠল সবাই। যখন নিজের নামে মিথ্যা অভিযোগ উঠেছিল তখনও এতটা রেগে যায়নি। তার ধমকে নাইম ভয় পেল, ঢোক গিল সে, আর চোখে রিমির দিকে তাকালো। রিমির চোখে মুখেও আতঙ্ক। আহনাফের আবার ধমকে নাইম বলে উঠল, আমি করেছি এসব। কেন? নাইম ঠোঁট দিয়ে জিভ ভিজালো। মৃত চোখে পরিবারের লোকদের দিকে তাকালো। সকলে অবাক দৃষ্টি। নাইম বলা শুরু করলো, রিমি যখন প্রথম এ বাড়িতে আসে, ওকে আমার ভালো লাগে। আস্তে আস্তে সেই ভালো লাগাটা ভালোবাসার রূপ নেয়। আমি রিমিকে প্রপোজ করি, কিন্তু ও আমাকে একটা শর্ত দেয়। শর্তটা মানলেই ও আমাকে অ্যাকসেপ্ট করবে। আমি মেনে নেই। রিমি আমাকে বলে অরুণিকার নামে বদনাম রটাতে হবে। আমি প্রথমে রাজি হই না, পরে রিমিকে পাওয়ার লোভে রাজি হয়ে যাই। আমার মেসেজটা কে দিয়েছে? নাইম আবারও বলা শুরু করলো, মনে আছে রাতে আমার বন্ধুর সাথে কথা বলবো বলে তোমার থেকে ফোনটা নেই, তখনই অরুণিকাকে মেসেজ দেই। তারপর তোমার ফোন থেকে সেটা ডিলিট করে দেই। আমাদের প্ল্যান মতোই সব হই। ছাদে তোমার জায়গায় আমি গিয়ে দাঁড়াই। ওই দুটো লোককে রিমি ছাদে পাঠাই। দরজার কাছে দাঁড়িয়ে রিমি শব্দ করে, আর সেটা শুনেই অরুণিকা আমায় জড়িয়ে ধরে। আর গ্রামের লোকদের আমি আমার এক বন্ধুকে দিয়ে সবটা জানাই। আহনা ফোঁস করে শ্বাস ছাড়ল। মনে হলো বুকের উপর থেকে পাথর সরে গেল। গ্রামের লোকদের দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়, তাই আমাদের সবটা বিবেচনা করে বিচার করতে হবে। পরপর মতিউর হাওলাদারের দিকে তাকালো। আহনাফ কৃতজ্ঞতায় হাসলো, বলল, ধন্যবাদ দাদু। মতিউর হাওলাদার চোখ দিয়ে ইশারায় বোঝালো ধন্যবাদের দরকার নেই। প্রশান্তি হাসলো সে, মনে মনে বলল, তার এই দিদিভাইটা যোগ্য লোকের হতে পড়েছে। আহনাফ যে তার জন্য পারফেক্ট। তোমরা তোমরা দুজনেই খুব সুখী হও। সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মতিউর হাওলাদারের দিকে। এই লোকটাও তো আওনিকাকে ভুল বুঝেছে। তাহলে আহনাফ তাকে ধন্যবাদ দিল কেন? আতিকুর রহমান অবাক কণ্ঠে বলল, তুমি তালই মশাইকে ধন্যবাদ দিছো কেন? মাঝে মাঝে আপন মানুষ পর হয়ে যায়, আর পর মানুষ আপন। সবাই অবাক হলো, একে অপরের মুখ চাওয়াচাই করলো। জুনায়েদ তার হাতটা আহনাফের কাঁধে রেখে বলল, পুরো কাহিনীটা বলতো ভাইয়া, এর মধ্যেই কোনো কাহিনী তো আছে। যখন আরুণিকাকে সকলের সামনে অপমান করা হয়েছিল তখন আমার অনেক রাগ লাগলেও কিছু বলিনি, কারণ আমি হিসাব মিলাচ্ছিলাম। আরুণিকার বদনাম করে নাইমের কী লাভ? মাথায় দুইটা কারণ ঘুরছিল আমার। প্রথম কারণ হলো নাইম আরুণিকাকে পছন্দ করে, তাই তাকে বদনাম করে বিয়ে করতে চেয়েছে। আর দ্বিতীয় কারণটা হলো কেউ তাকে দিয়ে এসব করাচ্ছে। প্রথম কারণটার উপর আমার সন্দেহ হয়, কারণ নাইমের আচার আচরণে কখনো প্রকাশ পায়নি সে আরুণিকাকে পছন্দ করে। আমার সন্দেহকে পাকাপোক্ত করতে আরুণিকা যখন অজ্ঞান হয় তখন ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই আমি দাদুর সাথে কথা বলি, দাদুকে সব কিছু খুলে বলি। তারপর আমার প্ল্যান মতো দাদু সকলের সামনে নাইম আর আরুণিকার বিয়ের কথা বলে। আর তখন নাইমের চোখ মুখ দেখে বুঝে যাই নাইম কিছুতেই আরুণিকাকে বিয়ে করতে চায় না। এটুকু বলে থামলো আহনাফ। মিনা বললেন, তুই জানলে কিভাবে নাইমের সাথে রিমি যুক্ত আছে? সকালে সেই ঘটনার পর আমি দুপুরের দিকে নাইমের পিছে পিছে যাই। নাইম একটা পার্কে বসে রিমির সাথে অনেক কথা কাটাকাটি করে। ওদের কথোপকথনে বুঝে যাই এসব কিছু ওরা দুজন মিলে করেছে। আহনাফের কথায় চারিদিকে নীরবতা ছেয়ে যায়। সকলে নিশ্চুপের মতো দাঁড়িয়ে আছে। কাছের মানুষদের এত বড় বিশ্বাসঘাতকতা তারা মেনে নিতে পারেনি। আহনাফকে যখন বদনাম করেছিল তখন একটা কারণ ছিল, রিমি আহনাফকে পছন্দ করে। কিন্তু আরুণিকা তার কি দোষ? তাকে কেন বদনাম করলো রিমি? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। আরুণিকা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দিকে। আহনাফ তাকে ভুল বোঝেনি তাহলে? আচ্ছা, এত সুখ এত ভালোবাসা তার সইবে তো? সকলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।
এত কিছু হয়েছে তাদের অজান্তে, তারা টেরও পায়নি। জুনায়েদ রাগে তরতর করে কাঁপছে, সারা শরীরে দাঁড়িয়ে গেছে লোমকূপ, চোখ দিয়ে যেন বের হচ্ছে অগ্নিবর্ষণ। সে লাল চোখে তাকিয়ে আছে রিমির পানে। জেসমিন বেগম সজোরে থাপ্পড় দিল রিমির গালে। সকলে একটু অবাকই হলো। জেসমিন বেগম স্বভাবেই নরম মনে মানুষ। যে মানুষটা কারো সামনে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, আজ সে মানুষটা রিমির গালে থাপ্পড় দিবে, সেটা যেন সকলের ভাবনার বাহিরে। রিমি গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে জেসমিনের দিকে। রুকায়া বেগম তেড়ে এসে বললেন, ভাবে তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়েছো কোন সাহসে? থাপ্পড় দিয়েছি, বেশ করেছি। তোর মেয়েকে আরো দুটো থাপ্পড় দেওয়া লাগতো। রুকায়া বেগম তাচ্ছিল্য করে বলল, পরের মেয়ের জন্য এত দরদ? হতো যদি নিজের মেয়ে। জেসমিন বেগম চেঁচিয়ে বলল, আরও আমার মেয়ে, বুঝতে পেরেছিস? ও পরের মেয়ে না। শান্তশিষ্ট জেসমিনের চিৎকারে কেঁপে উঠল সবাই। এ যেন এক রণমূর্তি, নিজের মেয়েকে বাঁচানোর জন্য এক মায়ের অসম্ভব লড়াই। মায়েরা তো এরকমই হয়। রুকায়া বেগমের অপমানে গায়ে কাঁটা দিয়ে উঠল। এখানে থাকা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ালো। সে মেয়েকে টেনে হেঁচড়ে সেখান থেকে নিয়ে গেল। নাইম শান্ত চোখে তাকিয়ে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব রিমি। একদিন না একদিন তুমি আমার কাছে ফিরে আসবে, আমার ভালোবাসাকে গ্রহণ করবে। আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য। শহরের ব্যস্ত রাস্তাঘাট। কাজের জন্য যারা বাইরে গেছে তাদের এবার ঘরে ফেরার পালা। অসম্ভব রকমের গরমের মধ্যেও সকলে কাজের জন্য বেরিয়েছে। পেটের দায়ে তাদের তো বেরোতেই হবে। আরামাসে দিন কাটালে তাদের তো পেট চলবে না। তাই তারা পেটের দায়ে ঝড় বৃষ্টি রোদ যাই হোক সেগুলো উপেক্ষা করে বেরিয়ে পড়ে কাজের জন্য। পেটের দায় যে বড় দায়। আওনিকা একমনে তাকিয়ে আছে ব্যস্ত শহরের রাস্তায়। নীরবভাবে দেখে যাচ্ছে ব্যস্ত মানুষের ঘরে ফিরবার তাগাদা। এই তো 2 দিন হলো তারা গ্রাম থেকে শহরে এসেছে। এই 2 দিন সে নিজেকে গুটিয়ে নিচ্ছে বেশ। প্রয়োজন ছাড়া কারোর সাথে তেমন একটা কথা বলে না, ঘর থেকে বের হয় না অবধি। চঞ্চল হাসি খুশি আরণিকা নিজেকে শান্তশিষ্ট করেছিল 15 বছর বয়সে, নিজের প্রেমিক পুরুষের নিরুদ্দেশ হওয়াতে। সে কিন্তু নীরব ছিল না কোনো কালেই। নীরবতা যেন আজ তাকে জেঁকে ধরেছে। বাবা নামক মানুষটার কাছে নিজের জীবনের কঠিন সত্যগুলো মেনে নিতে পারেনি সে। তার ভাবনার মাঝে আহনাফ তার পিছিয়ে সে দাঁড়ালো, বলল, হারু পাখি। আওনিকা নিরুত্তর রইল। হয়তো কথাটা তার কর্ণপাতই করল না। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো, বিরক্ত মাখা কণ্ঠে বলল, বোবা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? বোবা হবার প্ল্যান করছিস নাকি? আওনিকা ঘুরে তাকালো। তার নরম মাংসল গালে বিন্দু বিন্দু পানির দানা। আহনাফের বুকটা ছলাৎ করে উঠল। সে তার পুরুষেরই শক্ত হাতের ছোঁয়ায় মুছে দিল পানিটুকু। শক্ত হাত দুটো রাখলো আরণিকার মাংসল গালে। আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আরু, কাঁদছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে আহনাব ভাই, আমায় একটু একা থাকতে দেবেন? কষ্ট তো আমাদের নিত্যদিনের সঙ্গী আরু পাখি, তার জন্য নিজেকে এইভাবে করে করে শেষ করবি? তুই আগেও যেরকম বোকা ছিলি এখনো সেরকম বোকাই আছিস। আরণিকা ঝাঁপিয়ে পড়লো আহনাফের সুস্থ সবল দেহে, আঁকড়ে ধরলো আহনাফের সুঠাম দেহখানা। হাওমাও করে কান্না করে দিল সে। তার কান্নায় চারিদিকে যেন বিষাদ নেমে আসলো। নিজের জীবন নিয়ে হাজারো অভিযোগ তুলে ধরলো আহনাফের কাছে। তার কণ্ঠ জড়িয়ে আসা কণ্ঠে সে বলল, আমার খুব কষ্ট হচ্ছে আহনাব ভাই, আমার হৃদয়টা পুড়ে যাচ্ছে। আমি কি সত্যিই কারো পাপ আহনাব ভাই? বাবা আমায় কি সত্যি বলল? এর থেকে তো মরে যাওয়া ভালো। এই পাপী জীবন নিয়ে আমি কি করব? আমি মরে গেলে সব সত্যি নিভে যাবে, তাই না? এই সত্যি মেনে নেবার থেকে মরে যাওয়া ভালো। আহনাফ তার বলিষ্ঠ হাত রাখলো আরণিকার মাথায়। আদরে তার স্বর কণ্ঠটা একটু নরম করে বলল, কে বলেছে তুই পাপ? তুই পবিত্র। ওই যে রাতের আকাশের চাঁদের মতো তুই পবিত্র। আর কখনো এসব কথা বলবি না। চাঁদেরও কলঙ্ক থাকে আহনাব ভাই। আহনাফ এবার সামান্য হাসলো, বলল, ওই আকাশের চাঁদেরও হয়তো কলঙ্ক আছে, কিন্তু এই যে পৃথিবীর এই চাঁদটার কোনো কলঙ্ক নেই। এই চাঁদটা যে শুধু আহনাফের চাঁদ, তার কি কলঙ্ক থাকতে পারে বল? এখনো যদি আপনার চাঁদেরও কলঙ্ক লাগে আহনাব ভাই,
আহনাফ আহনিকার মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, আমি থাকতে আমার ছাদের গায়ে কেউ কলঙ্ক লাগাবে শুনি? আমার ছাদের দিকে যে হাত বাড়াবে তার হাত আস্ত থাকলে তো। পুরো আকাশের দিকে তাকিয়ে আহনাফ বলল, শোনো চাঁদ, এই যে একে দেখছো, এ হলো আমার ব্যক্তিগত চাঁদ। তুমি নজর রেখো তার গায়ে জানি কোনো কলঙ্ক না লাগে। কেটে গেল আরও অনেক দিন। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গিয়েছে। আরণিকা এখন আর একাকিতে ভুগে না। আহনাব আর বাড়ির সকলেই অনেক কষ্ট করে তাকে কষ্টের দিনগুলো ভুলিয়ে দিয়েছে। সব কিছুই ঠিকঠাক চলছিল, তবে বদলে গেছে আতিকুর রহমান। এতদিন বাধ্য হয়ে যাকে মেয়ে হিসেবে পরিচয় দিয়েছে, এখন সব কিছু সবাই জানার পর সে দায়সালাভাবে ঘুরে বেড়াচ্ছে। আরণিকার সাথে কথা পর্যন্ত বলে না। আরণিকার খারাপ লাগলেও কিছু বলে না। আরণিকা এখন আগের মতোই সবার সাথে মিশে, আগের মতোই হাসি খুশি থাকার চেষ্টা করে। আতিকুর রহমানের সাথে কথা হয় না বললেই চলে। আতিকুর রহমানের সাথে কথা হয় না বললেই চলে। আরণিকা সকলের জন্য নাস্তা বানাচ্ছিল। আজ বাড়ির সকলের জন্য সেই নাস্তা করবে। মাছটাকে কড়াইতে দেওয়ার সাথে সাথেই তার হাতে তেল ছিটকে আসলো। আরণিকা ব্যথায় চোখ মুখ কুচকে ফেলল। হাতটা প্রচুর জ্বলছে তার। ব্যথায় তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। খাবার টেবিলের পাশে দাঁড়ানো ছিল আতিকুর রহমান। মেয়ের হাতে তেল পড়েছে দেখে সে দৌড়ে রান্নাঘরে গেল। মেয়ের হাতটা নিজের দিকে টেনে দেখলেও অনেকখানি জায়গা নিয়ে ফসকা পড়ে গিয়েছে। আতিকুর রহমান দৌড়ে ফ্রিজ থেকে পরাফিনে মেয়ের হাতে লাগিয়ে দিতে দিতে বলল, সাবধানে কাজ করবে তো, হাতটা কতখানি ফোসকা পড়ে গিয়েছে দেখো তো। তোমাকে এইসব কাজ কে করতে বলেছে? এতদিন পর বাবার আদুরি ধমকে আরণিকা কান্না পেয়ে গেল। নিজের কান্না আটকাতে পারল না কোনো মতে। কান্না জড়ানা কণ্ঠ বলল, এটুকু তেল পড়াতে যদি বাবার আদরে শাসন পাই, তাহলে তেল কেন, আগুনে ঝাঁপ দিতেও আমি রাজি। মেয়ের কথায় আতিকুর রহমানের হুঁশ ফিরল। কোনো মতেই আমতা আমতা করে বলল, তোমার হাতে তেল পড়েছে বলে এসেছি, অন্য কিছু ভেবো না। আমি তোমাকে মেয়ে বলে মানি না, আর মানবও না। এবার জড়িয়ে ধরল আতিকুর রহমানকে। পরম শান্তির জায়গা বাবার এই বুকটা। এতদিন দূরে ছিল, সে তো কম কষ্ট পায় নাই। আতিকুর রহমান দূরে সরিয়ে দিতে চেয়েও পারেনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেও সযত্নে। আরণিকার চোখে অশ্রুর ভিড়। আতিকুর রহমান বললেন, আমি তোমাকে মেয়ে হিসেবে মেনে নিতে পারিনি এটা ঠিক, তাই বলে বাবা তোমাকে ভালোবাসে না এটা ভাববে না। বাবা তোমাকে খুব ভালোবাসে। আমিও তোমায় খুব ভালোবাসি বাবা। তুমি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। কেন কথা বলো না আমার সাথে বাবা? যে বললাম আমি তোমাকে মেয়ে হিসেবে মেনে নিতে পারিনি, তাই আমার ইগোতে বাস্ত তোমার সাথে কথা বলতে। তুমি কষ্ট পাবা না আরু, মনে রাখবে বাবা তোমাকে খুব ভালোবাসে। আরণিকা ছোট বিড়াল ছানার মতো মুখ লুকালো বাবার বুকে। পরম শান্তি খুঁজে পেল এই বুকটায়। আতিকুর রহমান হাত বুলালেন মেয়ের মাথায়। দূর থেকে বাবা মেয়ের মিলনের দৃশ্য দেখে মৃদু হাসল জেসমিন বেগম। হাতের স্পর্শে চোখের পানিটুকু মুছলেন। ঠোঁটের কোণে মুচকে হাসি টেনে বললেন, তুমি যতই নিজেকে লুকাও, আমি তো জানি তোমার কঠোর মানুষের পিছনে রয়েছে একটা সরল মানুষ। আর তুমি যে তোমার মেয়েকে খুব ভালোবাসো সেটাও আমি জানি। শরতে শুরু হলো কিছুদিন আগে। শরৎকাল মানেই প্রেম প্রেম ভাব। সাদা কাশফুলে ভরে ওঠে প্রকৃতি, সেজে ওঠে যেন শুভ্র রঙে। কাশফুল বাগানে দেখা যায় হাজার হাজার প্রেমিক প্রেমিকার যুগলবন্ধী। নদীর তীরেও উপস্থিত হয় নিজের জীবনসঙ্গীকে নিয়ে। মাঝে মাঝে নিজের ভালোবাসার মানুষকেও সময় দিতে হয়, শুভ্র রঙে সাজিয়ে দিতে হয় তাকেও। এই ছোট ছোট ভালোবাসাগুলো মাঝে মাঝে ভালোবাসাটাকে আরো বাড়িয়ে দেয়। জুনায়েদও সেরকম তার প্রেয়সীকে নিয়ে বের হয়েছে। রিক্সা করে তারা যাবে শরতের কাশফুল বাগানে। আজ যেন পুরো দিনটা সে তার প্রেয়সীকে দেবে। মায়া আজ শুভ্র রঙের শাড়ি পরেছে। ভালোবাসার মানুষটার জন্য আজ নিজেকে সাজিয়েছে অন্য রূপে। এই আজ আমার প্রেয়সীকে একেবারে মায়াবতীর মতো লাগছে। মায়া লাজুক হাসলো জুনায়েদের কথায়। মাথাটা নিচু করে ফেলল স্বতন্ত্র বেগে। হাঁসফাঁস করতে লাগলো সে। জুনায়েদ সামনে আসলেই তার কেমন যেন লাগে, লজ্জায় মিয়ে যায় সে। জুনায়েদ মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন মায়া? জুনায়েদের এত কাছে আসায় মায়া নড়ে চড়ে বসলো।
জুনায়েদের থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করলো যতটা সম্ভব। নাছুরবান্দা জুনায়েদ দূরে যেতে দিল না মায়াকে। আরও একটু কাছে ঘেঁষে বসে পড়ল। এখনই এত লজ্জা পেলে হবে? বাসর রাতের জন্য কিছু তুলে রাখো, না হলে তখন তো লজ্জার অভাবে লজ্জা পেতেই ভুলে যাবে। জুনায়েদের খাপছাড়া কথাবার্তায় মায়া আরো লজ্জা পেল। জুনায়েদকে হালকা ধাক্কা দিয়ে বলল। ছি, অসভ্য। জুনায়েদ খিলখিল করে হেসে বলল। সভ্য নাকি অসভ্য সেটা বাসর রাতেই বুঝবে। মায়া দুহাতে মুখ ঢেকে ফেলল। ইস, কি লজ্জা! এই লোকটা তাকে লজ্জা দিতেই পারে শুধু। আরণিকা সারা ঘরে পায়চারি করছে। এই শরৎকালেও আহনাফ তাকে নিয়ে একদিনও কাশফুল বাগানে ঘুরতে যায়নি। সেটা নিয়ে আরণিকার প্রচুর রাগ লাগছে। অন্য সব প্রেমিক প্রেমিকারা তো কি সুন্দর ঘুরতে গিয়েছে, তাকে নিয়ে একবারও গেল না আহনাফ। মনে মনে হাজারো অভিযোগ করলো আহনাফের উপরে। মানুষটা তাকে একটুও ভালোবাসে না। একটু তাকে নিয়ে ঘুরতে গেলে কি এমন হতো? তার সময়ের এত দাম। আরণিকা মনে মনে ঠিক করলো সে কথা বলবে না আহনাফের সাথে। আরবি, তোমার ভাইয়া রেডি হয়ে থাকতে বলেছে। আরণিকা ভ্রু কুচকে তাকালো রাইসার কথায়। সে রাইসার মাথায় টোকা দিয়ে বলল। তোর কোন ভাইয়া রেডি হতে বলছে? আহনাফ ভাইয়া। আরণিকা ভ্রু দুটো গুটিয়ে বলল। কেন? হ্যাঁ, জানি না তো কেন বলেছে। আমার শুধু বললো তোর আরবিকে রেডি হয়ে থাকতে বল। আরণিকা নিজের চিন্তাগুলো একপাশে রেখে রেডি হওয়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যে আহনাফ তার ঘরের সামনে এসে দরজায় নক করে বলল। তোর হলো আরু? আরণিকা দরজা খুলতে খুলতে বলল। আহনাফ ভাই, আমার হয়ে গেছে, তবে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবে। আহনাফ বিরক্ত মাখা কণ্ঠে বলল। তোকে নিয়ে গিয়ে নদীতে ফেলতে যাচ্ছি, এত বেশি কথা বলিস কেন? তাড়াতাড়ি আয়, নয়তো মরতে দেরি হয়ে যাবে তোর। আপনি আমায় মারতে যাচ্ছেন আহনাফ ভাই? তাহলে কেন, তোর বিশ্বাস হয় না? আহনাফ ভাই, এখানে মারার জন্য এত জায়গা থাকতে আপনি আমায় নিয়ে দূরে যাবেন কেন? আমার তো কষ্ট হবে। এত পথ জার্নি করে কে মরতে যায় বলেন? কেউ না গেলেও তুই যাবি। বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার সাথে চল। বিকেলে প্রায় শেষ ভাগ। রাস্তায় মানুষের আনাগোনা একটু বেশি। ঝাঁকে ঝাঁকে মানুষজন বেরিয়েছে নানা প্রয়োজনে। রিক্সা জুড়ে কপত কপতির ভিড়। কেউ কেউ কাজ শেষে বাসায় যাচ্ছে। আহনাফ আরণিকাকে নিয়ে একটা কাশফুল বাগানে ঢুকলো। পুরো বাগান যেন শুভ্র রঙে ছেয়ে গিয়েছে। আরণিকা মুখে হাত দিয়ে তাকিয়ে রইল কাশফুল বাগানের দিকে। তার যে অনেক স্বপ্ন ছিল প্রিয় মানুষটাকে নিয়ে শুভ্র রঙের দেশে ঘুরে আসবে, আজ তা পূরণ হলো। আহনাফ কিছু কাশফুল ছিঁড়ে আরণিকার সামনে ধরে বলল। এখানে আসার জন্য আমার আরু পাখির মন খারাপ ছিল, আমি কি না এনে পারি? আরু পাখি কি খুব বেশি মন খারাপ করেছিল? আহনাফ সরি। আহনাফ যে অন্য সব প্রেমিক পুরুষের মতো না। আহনাফ নিজের ভালোবাসাটাকে জাহির করতে পারে না। আরু পাখির কি খুব বেশি মন খারাপ ছিল? আহনাফ অনেক অনেক সরি। আরু পাখি কি আমায় ক্ষমা করতে পারবে? আরণিকা ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। এই মানুষটা তাকে কত ভালোবাসে, সে তো এই মানুষটার এত ভালোবাসা পাওয়ার যোগ্য না। পুরো বাগান জুড়ে বয়ে গেল শুভ্রময় বাতাস। বাতাসের তালে তালে তুলে উঠল শুভ্র গাছগুলো। প্রকৃতি যেন চিৎকার দিয়ে বলছে, ভালোবাসা সুন্দর। সূর্য উঠছে পূর্ব দিগন্তে। ভোরে আলো ফুটেছে চারিদিকে। দু একটা গাড়ি হর্ন শোনা যাচ্ছে। খানবাড়ির চুলোয় আগুন ধরেছে অনেক আগে। জেসমিন আর মিনা মিলে রান্না করছে সকালের। আসমার শরীরটা ভালো নেই রাত থেকে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে কোনো মতেই উঠতে পারছে না। তাই মিনা বেগম তাকে জোর করে শুয়ে থাকতে বলেছে। আসমাও বিনা বাক্যে তা মেনে নিয়েছে। আসমা মিনা আর জেসমিনকে অনেক সম্মান করে, তাই তাদের কথার কখনো অবাধ্য হয় না। আড়মোড়া ভেঙে উঠে বসলো আয়শা। আজ তাদের কলেজে অনুষ্ঠান আছে। কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। তার জন্যই সে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। নয়তো তাকে ঠেলে ঠুলেও এত সকালে ঘুম থেকে ওঠানো যায় না। আয়শা বিছানা থেকে নামলো। ফ্রেশ হয়ে সোজা নিচে গেল নাস্তা করতে। কালো রঙের একটা শাড়ি পরেছে সে। তার সাথে হালকা সাজ, দেখতে খারাপ লাগছে না। সে বান্ধবী তন্নির সাথে কলেজের ভিতর ঢুকলো। অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। তারা গিয়ে নিজের সিটটা দখল করে বসলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আহ্বান করা হলেও বিশাল ব্যবসায়ী আহনাফ খান আর অভ্রকে। তাদের দুজনকে একসাথে মঞ্চে দেখে মেয়েরা করছে বিস্তর আলোচনা। আয়শা একমনে তাকিয়ে আছে অভ্রের দিকে। মানুষটা এত সুন্দর কেন? দেখলেই প্রেম প্রেম পায়। আচ্ছা সে কি জানে তার জন্য কোনো একটা মেয়ে মাঝে মাঝেই স্বপ্ন দেখে? আচ্ছা সে কি জানে কোনো একটা মেয়ে এখন মাঝে মাঝেই তাকে নিয়ে ভাবে? আয়শার ভাবনার মাঝেই তার পাশের মেয়েটা বলে উঠল, ইস, এই দুটো ছেলের মধ্যে যে কোনো একটাকেও যদি পেতাম। ছেলে দুটো কি সুন্দর। মেয়েটির সাথে থাকা আরেকটি মেয়ে বলল, ঠিক বলছস, তবে আমার সুন্দরটাকেই বেশি ভালো লাগে। শ্যামলাটার হাসি অনেক সুন্দর, তার হাসিটাও খুব ভালো লাগে। আয়শা ভ্রু কুচকে তাকালো। বিরক্ত মাখা তার চোখ। তার ভাই আর তার স্বপ্নের রাজাকে নিয়ে মেয়েরা কথা বলছে, এতে সে প্রচুর বিরক্ত। সে কপাল কুচকে মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলল, এই তোরা থামবি? হ্যান্ডসাম ছেলে দেখলেই তাদের নিয়ে কথা বলতে শুরু করেছো কেন? এসব লুচ্চু মেয়েরা। তোর কি সমস্যা আয়েশা? তোর কি কোনো আত্মীয় লাগে? তোর এত গায়ে লাগে কেন? হ্যাঁ, আমার আত্মীয় লাগে। ওই যে ওই ছেলেটাকে দেখছিস, আহনাফ খান, ও আমার বড় চাচুর ছেলে, আর পাশের জন ভাইয়ের বন্ধু। মেয়ে দুটো আকাশে চাঁদ পেল যেন। আয়শাকে বলল, তোর ভাইয়া আর তার বন্ধুর নাম্বারটা দে না, আমি বেশি কিছু করব না, একটু কথা বলবো শুধু, দে না নাম্বারটা। আয়শা বিরক্ত হলো, বিড়বিড় করে বলল, তোরা আর কোনোদিন মানুষ হলি না। বিকেলের শেষের দিকে জুনায়েদ হন্তদন্তভাবে রিক্সা থেকে নামলো। দ্রুত পায়ে পার্কের ভেতরে ঢুকলো। পার্কে গিয়ে দেখলো সেখানে মায়া মাথা নিচু করে বসে আছে। সে মায়ার সামনে এসে দাঁড়ালো, জোরে শ্বাস নিল। মায়ার মায়ার বাহু দুটো ধরে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে মায়া, এভাবে ডাকছো কেন? কোনো সমস্যা হয়েছে? বলো আমায়। তুমি তো এভাবে কখনো ডাকো না, বলো কি হয়েছে? মায়া ঝাঁপিয়ে পড়লো তার প্রেমিক পুরুষের বুকে, হাউমাউ করে কান্না করে দিল। তার কান্নায় জুনায়েদ ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে আমায় বলো মায়া, কেউ কি কিছু বলেছে? কান্না করছো কেন? মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, আমি বোধহয় তুমি হারিয়ে ফেলবো জুনায়েদ, আমার আর তোমাকে পাওয়া হবে না। জুনায়েদ বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, তবুও নিজেকে সামলে বলল, কি হয়েছে বলবা তো আমায় মায়া, কি হয়েছে বলো তো আমায় মায়া, এসব কথা বলছো কেন? মায়া নাক টানতে টানতে বলল, বাবা আমার জন্য পাত্র দেখছে, সে আমায় বিয়ে দিতে চায়। আমি কি করব বলো তো? আমি তোমাকে ছেড়ে বাঁচবো না জুনায়েদ, তোমাকে না পেলে আমি মরেই যাব। জুনায়েদ মায়াকে বুক থেকে তুলে চোখের পানিটুকু মুছে দিল যত্ন সহকারে, বলল, বোকা মেয়ে, এতটুকুতেই কান্না করতে হয় নাকি? তুমি ভাবলে কি করে জুনায়েদ তোমায় অন্য কারো হতে দিবে? এই জুনায়েদ থাকতে তুমি অন্য কারো হবে, সেটাও সম্ভব নাকি? তুমি আমার ছেলে, আছো, থাকবে, আমি তোমাকে অন্য কারো হতে দিব না। জুনায়েদের কথায় মায়া ভরসা পেল। কান্না থেমে গেল সাথে সাথে। জুনায়েদ মায়ের হাতটা ধরে বলল, চলো আমার সাথে। কোথায়? গেলে দেখতে পাবে। বাড়ির সকলেই বসে আছে বসার রুমে, আড্ডায় মশগুল সবাই। তাদের আড্ডার মাঝেই জুনায়েদ ঘরে ঢুকলো। তার পেছন পেছন ছোট ছোট কদম ফেলে ঢুকলো মায়া। সকলের দৃষ্টি তাদের দিকে। আওনিকা বলল, মায়া তুই আসবে আমায় বললি না তো? আওনিকার কথায় উত্তর দিল না মায়া। মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বোধগম্য হচ্ছে না জুনায়েদ কেন তাকে এখানে এনেছে। মায়ের উত্তর না পেয়ে মিনা বেগম এগিয়ে গেলেন মায়ের কাছে, বলল, এসো মা, ভেতরে এসো। তুমি কেমন আছো? আমি ভালো আছি আন্টি, আপনারা কেমন আছেন? মিনা বেগম মৃদু হাসলেন, বললেন, আমিও ভালো আছি, এসো ভেতরে এসো। মায়া ধীর পায়ে সামনে এগিয়ে গেল। জুনায়েদ সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার তোমাদের সবাইকে একটা কথা বলার আছে। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আলতাফ বলল, কি কথা জুনায়েদ? আমি বিয়ে করতে চাই। সকলে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তারা কি ঠিক শুনেছে নাকি? অবিশ্বাস্য চোখ তাদের। আতিকুর রহমান ধমকে উঠলেন, কি বলছো তুমি? পাগল হয়েছো? তোমার বড় ভাইয়ের এখনো বিয়ে হয়নি, আর তুমি এখন বিয়ে করতে চাইছো? জুনায়েদ দৃঢ় কণ্ঠে বলল, আমি যখন বলছি আমি বিয়ে করব, তবে করবই, তাও সামনের 10 দিনের মধ্যেই।
10 দিনের মধ্যে বিয়ে করবে মানে? আগে পাত্রী দেখা লাগবে, তারপর ঠিকঠাক হলে তারপর তো বিয়ে। আর আহানাপের বিয়ে না দিয়ে আমরা তোমার বিয়ে দিব না।